mattina mi sono alzato, oh vela ciao, vela ciao, vela ciao, ciao, ciao. Una mattina mi sono alzato e ho trovato in vaso, oh partigiano, portami via, vela ciao, vela ciao, vela ciao, ciao, ciao. Oh partigiano, portami via, che mi sento di... ফেরবার পথে সার্জি নিজের বাড়িতে এলো। নিঃশব্দে সে মায়ের তিরস্কার শুনে গেল, কিন্তু তার বাবাও যখন বকাবকিতে যোগ দিলেন তখন সার্জি এমনভাবে প্রতি আক্রমণ শুরু করলো যে বেশ একটু বেকায়দায় পড়ে গেল জাখার ভাসিলিয়েভিচ। আচ্ছা শোনো বাবা, এই শহর জার্মানদের হাতে থাকার সময় তুমি যখন হরতাল করেছিলে আর রেল ইঞ্জিনের সেই শান্তিটাকে ফেলেছিলে, তখন তুমি পরিবারের কথা ভেবেছিলে না ভাবনি? নিশ্চয়ই ভেবেছিলে, কিন্তু তা সত্ত্বেও তুমি যে পেছপা হওনি তার কারণ তোমার শ্রমিকের বিবেক তোমাকে ঠিক পথেই নিয়ে গেছে। আমিও পরিবারের কথা ভাবি, খুব ভালোভাবেই আমি জানি যে যদি আমাদের শহর ছেড়ে চলে যেতে হয় তাহলে আমার জন্য তোমাদের ওপর অত্যাচার চলবে, কিন্তু তবু বাড়িতে বসে থাকতে তো পারি না। তুমি নিজেই সব বোঝো বাবা, তবে আর এত ঝামেলা কিসের? আমি একটা ভালো আদর্শের জন্য কাজে নেমেছি, বকাঝকা না করে তোমার তো আমাকে উৎসাহ দেওয়াই উচিত। এসো বাবা, আমরা একটা বোঝাপড়া করে নিই, তাহলে মাও আর আমাকে বকুনি দিতে আসবে না। বাবার দিকে স্বচ্ছ নীল চোখে তাকিয়ে সার্জি স্নেহের হাসি হাসল। সে যে ঠিক কথাই বলেছে এ সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ নেই। অস্বস্তির সঙ্গে বেঞ্চিটার ওপরে নড়াচড়া করে বসল জাখার ভাসিলিয়েভিচ। তারপর তার ঝাঁকড়া গোঁফ আর খোঁচা খোঁচা দাড়ির আড়ালে মৃদু হাসির ফাঁকে বেরিয়ে এলো হলদে দাঁতগুলো। শ্রেণী চেতনার কথাটা এর মধ্যে টেনে আনতে চাস? হ্যাঁ হতভাগা ছোড়া, এই রিভলভারটা বাগিয়ে বেড়াস বলে ভেবেছিস বুঝি আমি তোকে এক চোট ধোলাই না দিয়ে ছেড়ে দেবো? হ্যাঁ। কিন্তু জাখারের গলার স্বরে বিন্দুমাত্র রাগের চিহ্ন নেই। অপ্রস্তুত ভাবটা কাটিয়ে উঠে সে তার গিঁঠে পড়া হাতখানা ছেলের দিকে বাড়ি দিয়ে বলল, ঠিক আছে রে সেরিওজা, তোর কাজ তুই চালিয়ে যা। একবার চাবুক হাঁকিয়েছিস যখন, তখন আমি আর রাশ টেনে ধরবো না। কিন্তু দেখিস আমাদের একেবারে ভুলে যাস না, মাঝে মাঝে এসে দেখা টেকা করে যাস। রাত্রিতে বিপ্লবী কমিটির একটা আলোচনা সভা বসেছে। অল্প খোলা দরজাটার ফাঁক দিয়ে এক ফালি আলো এসে পড়েছে সিঁড়ির ওপরে। মখমলের গদি আঁটা দামি চেয়ার আর আসবাবপত্রে সাজানো বড় ঘরটার মধ্যে উকিল লেস্টিনস্কির বিরাট টেবিলের ধারে বসে আছেন 5 জন। দোলিনিক, ইগনাসিয়েভা, বিশেষ ধরনের কাজ করার জন্যে আর সংবাদ সংগ্রহ করার জন্য যে কমিটি আছে সেই চেকা কমিটির নেতা তিমোশেঙ্কো পশমের কষাক টুপি মাথায় তাকে দেখাচ্ছে কিরগিজ অঞ্চলের লোকের মতো। রেলকর্মী সুদিক দৈত্যের মতো দেহখানা তার। রেল কারখানার শ্রমিক ভোঁতা নাক ওস্তাপচুক। টেবিলের ওপর ঝুঁকে পড়ে ইগনেশিয়েভার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কর্কশ গলায় বলে উঠল দোলিনিক, যুদ্ধ সীমান্তে সরবরাহের যোগান দিতেই হবে, শ্রমিকদের খেতে হবে তো। আমরা আসার সঙ্গে সঙ্গে দোকানদাররা চোরাবাজারিরা দাম বাড়িয়ে দিয়েছে জিনিসপত্রের। সোভিয়েত মুদ্রা ওরা দিতে চায় না, এখানে চালু শুধু পুরানো জার আমলের মুদ্রা আর না হয় কেরনেস্কি সরকারের কাগজের নোট। আজ আমাদের বসে সব জিনিসের একটা নির্দিষ্ট দাম ঠিক করে ফেলতেই হবে। এটা আমরা খুব ভালোভাবেই জানি যে মুনাফাখোররা কেউই ওই নির্দিষ্ট দামে জিনিস বেচবে না, যা আছে সব লুকিয়ে ফেলবে। সেক্ষেত্রে আমরাও খানা তল্লাশি চালিয়ে রক্তচোষাদের মালপত্র সব বাজেয়াপ্ত করে নেব। এখন আর ভালো মানুষই চলবে না, শ্রমিকদের আমরা আর উপোস করিয়ে রাখতে পারি না। কমরেড ইগনেশিয়েভা আমাদের সাবধান করেছে যাতে বাড়াবাড়ি না করে ফেলি। এটা দুর্বল চিত্ত বুদ্ধিজীবী মনের পরিচয় বলেই আমার মনে হয়। রাগ করো না জোয়া, আমার মনের কথাটাই আমি বলছি। যাই হোক, এটা শুধু খুদে ব্যাপারীদের বেলাতেই নয়। আজ খবর পেলাম সরাইখানাওয়ালা বরিস জোনের বাড়িতে একটা চোরাই গুদাম আছে। পেতলিউড়ার দলবল আসার আগে থেকেই বড় বড় দোকানদাররা প্রচুর মাল সেখানে লুকিয়ে রেখেছে। একটু থেমে দোলিনিক তিমোশেঙ্কোর দিকে একটা তির্যক বিদ্রুপ ভরা চাউনি হানল। হঠাৎ অপ্রস্তুত হয়ে গিয়ে তিমোশেঙ্কো জিজ্ঞেস করলো, কি করে জানলে?
এই খবরটা আসলে তিমোশেঙ্কোরই রাখার কথা, কিন্তু দলিনিক যে তার চেয়ে বেশি খবরাখবর রাখে এটা জেনে সে একটু বিরক্ত হয়ে উঠল। চুমকুড়ি কাটলো দলিনিক। সব খবরই রাখি ভাই, এই গুদামের কথাটা ছাড়াও আমি জানি যে কাল তুমি আর আঞ্চলিক কমান্ডারের মোটর চালক দুজনে মিলে 8 বোতল সামোগা নড়িয়েছ, ঠিক তো? তিমোশেঙ্কো নড়ে চড়ে বসলো তার চেয়ারে। এক ঝলক রক্ত উঠে এলো তার ফ্যাকাশে মুখে। নিজের অজান্তেই যেন দলিনিককে তারিফ জানালো সে। দারুণ লোক দেখছি। কিন্তু ইগনেশিয়েভার মুখ চোখে ব্যাপারটাকে অনুমোদন না করার ভ্রুকুটি দেখে সে থেমে গেল। বিপ্লবী কমিটির সভাপতি দলিনিকের দিকে আর চোখে তাকিয়ে মনে মনে ভাবল, এই ছুতোর মিস্ত্রি হতভাগাটা দেখছি নিজেরই একটা চেকা কমিটি আছে। দলিনিক বলে চলল, স্যারজি ব্রুঝাক বলেছে আমায় স্টেশনের রেস্তোরাঁর কাজ করতো এমন একজন ছেলেকে সে জানে। সেই ছেলেটা এই রেস্তোরাঁর রাঁধুনিদের কাছে শুনেছিল যে ওদের ওখানে যা দরকার হয় সবই প্রচুর পরিমাণে বরিস জোন তাদের যোগান দেয়। গতকাল সার্জি এই গুদামটার অস্তিত্ব সম্বন্ধে সঠিকভাবে জানতে পেরেছে। এখন শুধু সেটা কোন জায়গায় সেটি বের করা ওয়াস্তা। ছেলেদের এখনই কাজে লাগিয়ে দাও তিমোশেঙ্কো, সার্জিকে দাও ওদের সঙ্গে। যদি ভাগ্যক্রমে মিলে যায় তাহলে শ্রমিকদের আর গোটা ফৌজকে খাবার জিনিসপত্র সবই সরবরাহ করতে পারা যাবে। আধ ঘন্টা বাদে 8 জন সশস্ত্র মানুষ সরাইখানাওয়ালার বাড়িতে ঢুকল। সদর দরজায় পাহারায় থাকলো 2 জন। বেটে খাটো পিপের মতো গোল শরীর মালিকের একটা পা কাঠের, খোঁচা খোঁচা লাল দাড়ি ভর্তি মুখ। বিনয়ের অবতার সেজে সে এগিয়ে এলো আগন্তুকদের কাছে। ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো সে, কি খবর কমরেডরা? এই আশাটা একটু দেরিতে হয়ে গেল না? জোনের পেছনে দাঁড়িয়ে আছে তার মেয়েরা। তাড়াতাড়ি কোনো ক্রমে পোশাক পরে নিয়েছে। তিমোশেঙ্কোর বিজলি বাতির উজ্জ্বল আলোয় চোখ মিটমিট করছে। পাশের ঘরটা থেকে ভেসে আসছে জোনের মুটকি বউয়ের খোঁত খোঁত আওয়াজ। তাড়াহুড়ো করে পোশাক পরছে সে। আমরা বাড়িটা খানা তল্লাশি করতে এসেছি, সংক্ষেপে বলল তিমোশেঙ্কো। তন্ন তন্ন করে পরীক্ষা করা হলো গোটা বাড়ির মেঝেটা। চেলা কাঠের উঁচু স্তূপের বোঝাই একটা বিরাট গোলা ঘর, গোটা কতক ভাঁড়ার ঘর, রান্নাঘর আর মদ রাখার একটা বড় ভাঁড়ার, সবই সযত্নে খুঁজে দেখা হলো। কিন্তু কোথাও চোরা গুদামের কোনো পাত্তা পাওয়া গেল না। রান্নাঘরের পাশে ছোট্ট একটা ঘরে একজন দাসী গভীর ঘুমে আচ্ছন্ন। এমন গভীরভাবে ঘুমোচ্ছে মেয়েটা যে সে ঘরে এদের ঢোকাটা টের পায়নি। সার্জি আস্তে আস্তে তাকে জাগালো, জিজ্ঞেস করলো, তুমি কাজ করো এখানে? ঘুম ভরা চোখে হকচকিয়ে গিয়ে মেয়েটা কাঁধের ওপর কম্বলটা টেনে নিয়ে আলো থেকে হাত দিয়ে আড়াল করলো তার চোখ দুটো। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা কারা? তোমরা কারা? তার কথায় উত্তর দিয়ে সার্জি তাকে পোশাক পরে নিতে বলে বেরিয়ে এলো ঘরটা থেকে। তিমোশেঙ্কো এদিকে প্রশস্ত খাবার ঘরটায় জেরা করছে সরাইখানার মালিকটাকে। থতমত খেয়ে দারুণ উত্তেজনায় হাঁপাচ্ছে লোকটা। কি চাও তোমরা? হ্যাঁ, আমার কোনো ভাড়ার গুদাম নেই। আমি বলছি বৃথাই সময় নষ্ট করছো তোমরা। হ্যাঁ, এক সময় আমার একটা ছোট সরাইখানা ছিল বটে, কিন্তু ইদানিং আমি একেবারে গরিব। পেতলিউড়ার দলবল আমাকে সর্বশান্ত করে ছেড়েছে, প্রায় মেরেই ফেলেছিল আর একটু হলে আর কি। এই সোভিয়েত সরকার কায়েম হওয়ায় খুব খুশি হয়েছি আমি, কিন্তু এই আমার সম্পত্তি বলতে যা কিছু দেখে নাও তোমরা। মোটা খাটো হাত দুটো বাড়িয়ে ধরল সে, আর সমস্তক্ষণ তার লাল চোখ দুটো তিমোশেঙ্কোর মুখ থেকে সার্জির মুখের দিকে, আর সেখান থেকে ছাদের কোণে ঘুরে ফিরে যেতে লাগলো। বলবে না তাহলে? এই শেষবারের মতো হুকুম দিচ্ছি তোমায়, কোথায় সে গুদামটা দেখিয়ে দাও। সরাইখানা মালিকের বউটা এবার আর্তস্বরে বলে উঠল, আমাদের নিজের কিছু খাবার নেই। কমরেড অফিসার, এই যা ছিল সব ওই পেট্রুডার লোকজন নিয়ে গেছে। কান্নার চেষ্টা করলো সে, কিন্তু এক ফোঁটা জলও বেরুলো না তার চোখ থেকে। সার্জি বলে উঠল, খেতে পাও না বলছো, এদিকে তো ঝি রেখেছো দেখছি। ও তো ঝি নয়, গরিব মেয়ে একটা, কোথাও যাবার নেই তাই থাকে। ক্রিস্টিনার নিজের মুখে শোনো না। ধৈর্যচ্যুতি ঘটল তিমোশেঙ্কোর। চেঁচিয়ে উঠল সে, আচ্ছা বেশ, তাহলে এবার আমাদের উঠে পড়ে লাগতেই হচ্ছে। ভোরের আলো ফুটল।
তল্লাশি চলেছে তখন। 13 ঘন্টা ধরে বৃথা খোঁজাখুঁজির পর ক্লান্ত হতাশ তিমোশেঙ্কো যখন চলে যাবে বলে মনস্থ করছে, ঠিক সেই সময় দাসী মেয়েটির ঘরটা খোঁজা শেষ করে বেরিয়ে আসার মুহূর্তে সার্জি তার পেছনে মেয়েটির ক্ষীণ ফিসফিসানি শুনল, রান্নাঘরের উনুনটার ভেতরে একবার দেখো গে। 10 মিনিট বাদেই সেই ভেঙে ফেলা রাশিয়ান চুল্লিটার ফাঁকে একটা লোহার চোরা দরজার সন্ধান পাওয়া গেল। আর 1 ঘন্টার মধ্যেই 54 মন ভারবাহী একটা লরি পিপে আর বস্তায় বোঝাই হয়ে রওনা হয়ে গেল সরাইখানাটা থেকে। ততক্ষণে বাড়িটাকে ঘিরে উৎসুক এক জনতার ভিড় জমে উঠেছে। মারিয়া ইয়াকোভলেভনা কোরচাগিনা গরমকালে একদিন বাড়ি ফিরে এলো তার জিনিসপত্রের ছোট্ট পুঁটুলিটা নিয়ে। পাভেলের ঘটনাটা আর্তিয়ামের কাছে শুনে ভয়ানক কান্নাকাটি করল সে। জীবনটা এখন তার কাছে শূন্য আর নিরস হয়ে উঠেছে যেন। কাজের চেষ্টায় ঘুরতে হচ্ছে তাকে। কিছুদিনের মধ্যেই সে লাল ফৌজের লোকেদের জামা কাপড় কেচে দেবার জন্য বাড়িতে আনা শুরু করলো। তারা তাকে মজুরি বাবদ নগদ পয়সার বদলে সৈন্যদের জন্য বরাদ্দ খাবার দেয়। একদিন সে জানলার বাইরে আর্তিয়ামের পায়ের শব্দ শুনল। শব্দটা যেন অন্য দিনের চেয়ে একটু দ্রুত। দরজাটা ঠেলে চৌকাঠের ওপর থেকেই আর্তিয়াম ঘোষণা করল, পাভকার কাছ থেকে একটা চিঠি পেয়েছি। পাভেল লিখেছে, প্রিয় ভাই আর্তিয়াম, আমি বেঁচে আছি, তবে খুব একটা ভালো নেই। কোমরের নিচে একটা গুলি বিঁধেছিল, অবশ্য সেরে উঠছি ক্রমশই। ডাক্তার বলেছে হাড়টা অক্ষতই আছে, সুতরাং আমার জন্য ভেবো না, ঠিক হয়ে উঠবো আমি। হাসপাতাল থেকে ছাড়া পাবার পর আমি ছুটি পেতে পারি, তখন কিছুদিনের জন্য একবার বাড়ি যাব। আমি মার ওখানে যাবার ব্যবস্থা করে উঠতে পারিনি। আমি কমরেড কোতফস্কি পরিচালিত ঘোরসোয়ার বাহিনীতে ঢুকেছি। তুমি তার নাম শুনেছ নিশ্চয়ই, বীরত্বের জন্য বিখ্যাত তিনি। তার মতো লোক আমি আর দেখিনি। আমাদের এই কমান্ডার কোতফস্কির প্রতি আমার গভীর শ্রদ্ধা জন্মেছে। মা কি ইতিমধ্যে বাড়ি ফিরেছেন? ফিরে থাকলে তাকে আমার ভালোবাসা জানিও। আমার জন্যে তোমার যা যা অসুবিধা ঘটেছে তার জন্য মাফ করো। ইতি তোমার ভাই পাভেল। পুনশ্চ আর্তিয়াম, দয়া করে বন পরিদর্শকের বাড়ি গিয়ে এই চিঠিটার কথা একবার বলে এসো। স্টেশনের যে সবুজ রঙের রেলগাড়িটার গায়ে লেখা আছে রাজনৈতিক বিভাগের আন্দোলন ও প্রচার দপ্তর, সার্জি আজকাল সেখানে ঘন ঘন যাতায়াত করে। প্রচার ও আন্দোলন বিভাগের এই গাড়ির একটা কামরায় উস্তিনোভিচ আর ইগনেশিয়েভার অফিস। সার্জি এলেই তাকে দেখে ইগনাশিয়েভা ঠোঁটে সর্বদা ধরে থাকা সিগারেটের ফাঁকে পরিচিতের হাসি হাসে। রিতা উস্তিনোভিচের সঙ্গে জেলা কমসমল কমিটির সম্পাদকের ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে। উস্তিনোভিচের সঙ্গে প্রতিবার কিছুক্ষণ আলাপ আলোচনার পর চলে আসার সময় এই কাগজপত্রের বান্ডিল ছাড়া অস্পষ্ট একটা খুশির অনুভূতিও সার্জি বয়ে আনে মনে মনে। আঞ্চলিক রাজনৈতিক বিভাগের খোলা থিয়েটারটায় প্রতিদিন বিস্তর শ্রমিক আর লাল ফৌজের লোকের সমাবেশ হচ্ছে। 12 নম্বর ফৌজি বাহিনীর প্রচার ট্রেনটি সর্বাঙ্গে উজ্জ্বল রঙের পোস্টার সেঁটে স্টেশনের এক ধারে দাঁড়িয়ে আছে। দিনে 24 ঘন্টাই কর্মমুখর সেটা। ভেতরে একটা ছাপাখানা বসানো হয়েছে, সেখান থেকে নিরবিচ্ছিন্ন স্রোতে ছেপে বেরিয়ে আসছে খবরের কাগজ, পুস্তিকা, ঘোষণাপত্র ইত্যাদি। লড়াইয়ের ফ্রন্ট এখান থেকে কাছাকাছি। একদিন বিকেলে সার্জি থিয়েটারে হঠাৎ এসে পড়ে লাল ফৌজের লোকের সঙ্গে রিতাকে দেখতে পেল। সেদিন রাত্রে স্টেশনে রাজনৈতিক বিভাগের লোকদের থাকার জায়গায় রিতাকে পৌঁছে দেবার সময় সার্জি হঠাৎ বলে উঠল, কমরেড রিতা, সবসময় তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে কেন বলো তো? তোমার সঙ্গে যতক্ষণ থাকি এত ভালো লাগে। তোমার সঙ্গে দেখা হবার পর প্রতিবারই মনে হয় আমি একটানা 24 ঘন্টায় কাজ করে যেতে পারি। রিতা দাঁড়িয়ে পড়ল, তারপর বলল, দেখো কমরেড ব্রুজেক, এসো একটা বোঝাপড়া হয়ে যাক। আর কখনো এমন ধারা কাব্যি করে কথা বলো না যেন। ওসব আমি একদম পছন্দ করিনি।
ধমক খাওয়া স্কুলের ছেলের মতো লজ্জায় লাল হয়ে উঠে সার্জি বলল, আমি তো সেরকম কিছু বলিনি, ভেবেছিলাম আমরা বন্ধু দুজনে, আমি তো প্রতিবিপ্লবী কোনো কথা বলিনি, বলেছি নাকি? বেশ কমরেড উস্তিনোভিচ, আমি আর একটা কথাও বলবো না। তাড়াতাড়ি কোনো রকমে রিতার করমর্দন করি সে বিদায় নিয়ে প্রায় দৌড়ে ফিরে এলো শহরের দিকে। বেশ কয়েকদিন আর সার্জি যায়নি স্টেশনের দিকে। ইগনাসিয়েভা তাকে আসতে বললেও সে কাজে ব্যস্ততার দোহাই পেড়ে গেল না। অবশ্য সত্যি সে কাজে খুবই ব্যস্ত ছিল। একদিন রাত্রে বাড়ি ফেরার পথে সুদিক গুলিতে আহত হলো। যে রাস্তা দিয়ে সে যাচ্ছিল সে পাড়াটায় চিনিকলের ওপরওয়ালা পুলিশ কর্তা ব্যক্তিদেরই বেশিরভাগ বসবাস। খানা তল্লাশি চালিয়ে কিছু অস্ত্রশস্ত্র আর স্ট্রেলেটস নামে একটি দলের কাগজপত্র পাওয়া গেল। এই দলটির সংগঠক পোল্যান্ডের সামরিক নেতা ও পুলিশ লিজিয়নের কর্তা পিলসুৎস্কি। বিপ্লবী কমিটিতে একটা সভা ডাকা হয়েছিল। উস্তিনোভিচ উপস্থিত। সে এক পাশে সার্জিকে ডেকে শান্ত গলায় বলল, তোমার ঠুনকো আত্মাভিমানে ভারী ঘা লেগেছে দেখছি। ব্যক্তিগত ব্যাপারগুলোকে টেনে এনে তুমি তোমার কাজকর্মের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করতে চাও, তা চলবে না কমরেড। অতএব সার্জি আবার আগেকার মতো স্টেশনে সেই সবুজ রঙের রেলগাড়িটায় যাতায়াত শুরু করল। একটা জেলা সম্মেলনে উপস্থিত ছিল সার্জি। দুদিন ধরে জোরালো তর্ক বিতর্কে যোগ দিল সে। তারপর তৃতীয় দিনে সম্মেলনের অন্যান্য প্রতিনিধি দলের সঙ্গে গেল নদীর ওপারে বনের মধ্যে। পুরো একটা দিনরাত্রি কাটল সেখানে একটা বোমবেটে দলের সঙ্গে লড়াই করে। এই দলটার নেতা জারুদনি নামে পেতলিউরার একজন সামরিক অফিসার। লোকটাকে তখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। ফিরে এসে ইগনাসিয়েভার সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে উস্তিনোভিচকেও দেখতে পেল সে। পরে তাকে বাড়ি পৌঁছে দিতে গিয়ে বিদায় নেবার সময় সে তার হাতখানা জোরে চেপে ধরল। ক্রুদ্ধ উস্তিনোভিচ টেনে ছাড়িয়ে নিল হাতখানা। আবার সার্জি প্রচার আন্দোলনের রেলগাড়িটায় যাতায়াত বন্ধ করে দিল বেশ কিছুদিনের জন্য। রিতাকে এড়িয়ে চলতে লাগলো সে। কাজ পড়লেও গেল না। তার এরকম ব্যবহারের জন্য রিতা কৈফিয়ত চাওয়ায় সে কাটা কাটা জবাব দিল, তোমার সঙ্গে কথা বলে লাভ? বললেই তো আমাকে হয় শ্রমিক শ্রেণীর প্রতি বিশ্বাসঘাতক, না হয় ঠুনকো আত্মাভিমানী, আর না হয় ওই রকম কিছু একটা বলে গাল দেবে। ককেশীয় লাল ঝান্ডা বাহিনীর ট্রেনটা স্টেশনে এসে থামল। রোদে পোড়া গায়ের রং তিনজন কমান্ডার এসে উঠল বিপ্লবী কমিটিতে। তাদের মধ্যে লম্বা ছিপছিপে কোমরে পেটাই করা রূপোর পাতের বেড় আঁটা একজন সরাসরি দলিনিকের কাছে এসে এমন গলায় দাবি জানালো যে তার হুকুম না মানার কোনো প্রশ্নই ওঠে না। কোনো অজর চলবে না, 100 গাড়ি খড় যেমন করে হোক জোগাড় করে দিতেই হবে। ঘোড়াগুলো আমাদের না খেতে পেয়ে মরে যাচ্ছে। সুতরাং খড় জোগাড় করে আনার জন্য সার্জিকে পাঠানো হলো দুজন লাল ফৌজের লোকের সঙ্গে। একটা গ্রামে একদল কুলাক তাদের আক্রমণ করলো। লাল ফৌজের লোক দুজনের হাতিয়ার কেড়ে নিয়ে তারা নির্মম প্রহার দিয়ে ছাড়ল তাদের। ছেলে মানুষ বলে সার্জির ঠ্যাঙানিটা অল্পের ওপর দিয়ে গেল। গরিব চাষিদের কমিটির লোকজন তাদের 3 জনকে গাড়ি করে পৌঁছে দিয়ে গেল শহরে। একটা সশস্ত্র ফৌজি দলকে পাঠানো হলো সেই গ্রামে। পরের দিনই খড় এসে পৌঁছে গেল। ব্যাপারটা বাড়িতে জানিয়ে সবাইকে দুশ্চিন্তায় ফেলার ইচ্ছে ছিল না তার। তাই সার্জি এই বিপত্তির ফলাফলটুকুর হাত থেকে নিজেকে সম্পূর্ণ সারিয়ে না তোলা পর্যন্ত ইগনাসিয়েভার ওখানেই থেকে গেল। রিতা উস্তিনোভিচ তাকে একবার এখানে দেখতে এসে সেই প্রথমবার তার হাত দুটি এমন নিবিড় আবেগ আর সস্নেহে চেপে ধরল যে সার্জি নিজে হলেও এরকম করতে সাহস করত না। গ্রীষ্মের বিকেলে একদিন সার্জি প্রচার আন্দোলনের রেলগাড়িটা এলো রিতার সঙ্গে দেখা করতে। পাভেলের চিঠিখানা সে তাকে পড়ে শুনিয়ে তার এই বন্ধুটির সম্বন্ধে অনেক কিছু বলল। বেরিয়ে আসার সময় পেছন ফিরে বলল, বনের ধারে গিয়ে একবার হ্রদটার মধ্যে একটা ডুব দিয়ে নেব ভাবছি। কাজ করতে করতে মুখ তুলে রিতা বলল, একটু দাঁড়াও, আমিও যাব। আয়নার মতো মসৃণ আর শান্ত হ্রদটা, উষ্ণ টলটলে জলে আরামের আমন্ত্রণ। রিতা হুকুম দিল, তুমি ওই রাস্তাটা ওই ধারে গিয়ে দাঁড়াও একটু, আমি একবার জলে নামব। সাঁকোটার পাশে একটা শান বাঁধানো জায়গায় বসে পড়ে সার্জি সূর্যের দিকে তার মুখটা তুলে ধরল।
পেছনে রিতার জলে ঝাঁপাঝাঁপির শব্দ তার কানে আসছে। এমন সময় হঠাৎ দেখতে পেল প্রচার ট্রেনের সামরিক কমিশনার চুজানিন আর তোনিয়া তুমানোভা রাস্তা বেয়ে হাত ধরাধরি করে আসছে। কেতাদুরস্ত চামড়ার কোমরবন্ধনী লাগানো অসংখ্য ফিতে আঁটা সুন্দর সামরিক উর্দি পরা আর ক্রোম চামড়ার মচমচে বুট পায়ে চুজানিনকে দেখাচ্ছে দিব্যি চৌকস ছোকরা। তোনিয়ার সঙ্গে গভীর মনোযোগের সঙ্গে কথা কইছে সে। তোনিয়াকে চিনল সার্জি। এই মেয়েটাই তাকে পাভেলের চিঠি এনে দিয়েছিল। তোনিয়াও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে এগিয়ে আসছে, যেন তাকে কোথাও দেখেছে বলে সেটা মনে করার চেষ্টা করছে। সামনাসামনি যখন এসে পড়ল ওরা, তখন সার্জি পকেট থেকে কয়েকদিন আগে পাওয়া পাভেলের চিঠিখানা বের করে তোনিয়ার দিকে এগিয়ে ধরে বলল, 1 সেকেন্ড কমরেড, আমার এই চিঠিটায় তোমার সম্বন্ধেও কিছু কথা আছে। চুজানিনের কাছ থেকে হাতখানা ছাড়িয়ে নিয়ে চিঠিটা নিল তোনিয়া। পড়বার সময় তার হাতের মধ্যে কাগজের টুকরোটা অল্প একটু কেঁপে উঠল। সার্জিকে চিঠিখানা ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, আর কোনো খবর জানো ওর? না। সেই মুহূর্তে রিতার পায়ের নিচে পাথরের নুড়িতে শব্দ বাজতেই চুজানিন তাদের দেখে তোনিয়ার দিকে ঝুঁকে পড়ে নিচু গলায় বলল, চলো চলো যাওয়া যাক। চুজানিন এতক্ষণ রিতাকে লক্ষ্য করেনি, কিন্তু রিতার বিদ্রূপ আর ভর্ৎসনায় ভরা স্বরে থেমে পড়ল সে। কমরেড চুজানিন, ট্রেনে ওরা তোমাকে সারাদিন খুঁজছে। বিরক্তিভরা চোখে তার দিকে তাকিয়ে চুজানিন কর্কশ গলায় বলল, ঠিক আছে, আমাকে না হলেও চালিয়ে নেবেক্ষণ। তোনিয়া আর সামরিক কমিশনার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে রিতা শুকনো গলায় মন্তব্য করল, এই অকর্মাটাকে এতদিনে বিদায় করে দেওয়াই উচিত ছিল। ওক গাছের বিরাট উঁচু মাথাগুলো হাওয়ার দমকে নাড়া খেয়ে গোটা বনটায় একটা মর্মর ধ্বনি তুলেছে। হ্রদের বুক থেকে বিচ্ছুরিত হচ্ছে একটা সতেজ মধুরতা। সার্জি উঠে পড়ল জলে নামার জন্য। সাঁতার কেটে ফিরে এসে দেখে রাস্তার অদূরে একটা গাছের গুঁড়ির ওপর রিতা বসে আছে। কথা বলতে বলতে তারা বনের গভীরে চলে এলো ঘুরতে ঘুরতে। লম্বা ঘন ঘাসে ঘেরা একটা ফাঁকা জায়গায় একটু বিশ্রাম নেবার জন্য বসল তারা। বনের চারিদিকে নিবিড় প্রশান্তি। ওক গাছগুলো কানাকানি করছে নিজেদের মধ্যে। নরম ঘাসের ওপর শুয়ে পড়ে রিতা তার হাত দুটো বিছিয়ে নিল মাথার নিচে। লম্বা ঘাসের ফাঁকে তার সুঠাম পা দুটি আড়াল হল। তার পায়ের দিকে চোখ পড়ল সার্জির। রিতার ভালো করে তালিমারা বুট জোড়ার দিকে লক্ষ্য করে সে নিজের গোড়ালি বেরিয়ে পড়া জুতোর ফাঁকটার দিকে তাকিয়ে হেসে উঠল। হাসির কি দেখলে? রিতা জিজ্ঞেস করল। নিজের জুতোটার দিকে আঙ্গুল দেখিয়ে সার্জি বলল, এই রকম বুট পরে আমরা লড়াই করব কি করে? জবাব দিল না রিতা। একটা ঘাসের শীষ চিবোতে চিবোতে সে অন্য কথা ভাবছে বলে বোঝা গেল। শেষে বলল, চুজানিনটা অতি বাজে পার্টি সভ্য। আমাদের আর সব রাজনৈতিক কর্মীরা ছেঁড়া জামা কাপড়ে ঘোরে, ও কিন্তু নিজেরটা ছাড়া আর কারোর কথা ভাবে না। আসলে ও পার্টির কেউ নয়। যুদ্ধফ্রন্টের অবস্থাটা খুব গুরুতর। এখনো দীর্ঘ আর প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে দেশকে। একটু থেমে আবার বলল, মুখের কথা আর বন্দুক এই দুই দিয়েই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে স্যারজি। কমসমলের শতকরা 25 জন সভ্যকে ফৌজে যোগ দিতে হবে। কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত শুনেছ তো? আমার মনে হয় এখানে আর বেশি দিন থাকার মেয়াদ আমাদের নেই। ওর কথা বলার মধ্যে সার্জি কি একটা নতুন সুর শুনতে পেয়ে বিস্মিত হল। রিতার কালো গভীর চোখের দিকে তাকিয়ে তার সমস্ত বিচার বিবেচনা চুলোয় দিয়ে বলে উঠতে ইচ্ছে হলো, রিতার চোখ দুটো যেন আয়নার মতো স্বচ্ছ। কিন্তু যথাসময়ে সে সামলে নিল নিজেকে। কনুয়ের ওপর ভর দিয়ে একটু উঠে রিতা জিজ্ঞেস করল, তোমার পিস্তলটা কোথায় গেল? ক্ষোভের সঙ্গে কোমর বন্ধনীটা নাড়াচাড়া করে সার্জি বলল, ওই কুলাকদের দলটা ছিনিয়ে নিয়েছে। রিতা তার কুর্তার পকেটে হাত ঢুকিয়ে ঝকঝকে একটা অটোমেটিক পিস্তল বার করে আনল। ওরা যেখানে বসে আছে সেখান থেকে প্রায় 25 পা দূরে ফাঁপা গাছের গুঁড়ির দিকে পিস্তলের নলিটা উঁচিয়ে দেখিয়ে বলল, ওই ওক গাছটা দেখছো তো? বলেই প্রায় নিশানা না করেই সে চোখ বরাবর পিস্তলটা তুলে ধরে গুলি ছুড়ল। গুঁড়িটার গা ঘেঁষে খানিকটা বাকল গুঁড়ো হয়ে ঝরে পড়ল নিচে। দেখলে তো? নিজের কৃতিত্বে ভারী খুশি হয়ে সে আবার গুলি ছুড়ল। আর একবার গাছের খানিকটা বাকল গুঁড়ো হয়ে ঝরে পড়ল ঘাসের বুকে। আচ্ছা নাও,
পিস্তলটা সার্জির হাতে দিয়ে ঠাট্টা সুরে রীতা বলল, দেখা যাক তোমার দৌড় কদ্দূর। 3 বার গুলি ছুঁড়ে একবার মাত্র তাগ মাফিক লাগাতে পারল সার্জি। প্রশ্রয়ের হাসি হাসল রীতা। আমি ভেবেছিলাম তাও পারবে না বুঝি। পিস্তলটা পাশে রেখে গা এলিয়ে দিল সে ঘাসের ওপর। তার নিটোল বুকের উপরে টান টান হয়ে আসে কর্তাটা। কোমল গলায় সে বলল, এখানে এসো সার্জি। কাছে সরে এলো সার্জি। আকাশটা দেখো একবার, কি নীল। তোমার চোখেরও ওই রং। এটা কিন্তু ভালো নয়। চোখের রং হওয়া উচিত ধূসর, ইস্পাতের মতো। নীল রংটা বড্ড কোমল। তারপর হঠাৎ তার সোনালি চুলে ভরা মাথাটাকে টেনে নিয়ে রীতা তার ঠোঁটে চুমু খেল।